নির্বাচন মানেই ভোটকেন্দ্র দখল, সহিংসতা ও প্রাণহানি, এমন একটি বাস্তবতার মধ্য দিয়ে দেশ দীর্ঘদিন পার করেছে। 2001 থেকে 2024 সাল পর্যন্ত গত 5টি জাতীয় সংসদ নির্বাচন যেন তারই প্রমাণ। পরিসংখ্যান বলছে এই 5টি নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 165 জন, আহত হয়েছেন 3657 জন। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল 2014 সালের 10ম নির্বাচনে। বিনা ভোটের নির্বাচন নামে পরিচিত সেই নির্বাচন 115 জনের প্রাণ কেড়ে নিয়েছিল, যা এককভাবে সর্বোচ্চ। ইতিহাসের সেই ধারা থেকে বেরিয়ে রক্তপাতহীন এবং বড় কোনো সহিংসতা ছাড়া 3 দিন আগে দেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটা মহা সাফল্য। বাংলাদেশে এর চেয়ে ভালো নির্বাচন হয়েছে কিনা এটা সন্দেহ। যদিও নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 জনের প্রাণহানির খবর আছে এখনো পর্যন্ত, তারপরও নির্বাচনের দিন প্রাণহানি না ঘটায় নতুন বাংলাদেশে এটিকে আশাবাদী পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে এমন পরিবর্তনের সূচনার মধ্যে 2/3 আসনে জয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন রাজনৈতিক ইতিহাসে এক বিরল এবং তাৎপর্যপূর্ণ সৌজন্যের নজির স্থাপন করেছেন। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি প্রথা ভেঙে তিনি সংলাপ ও সম্প্রীতির এক নতুন বার্তা নিয়ে জামায়াতের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তারেক রহমানের এই উদ্যোগ কি কেবলই সৌজন্য সাক্ষাৎ, নাকি সবাইকে নিয়ে দেশ গঠনের এক নতুন বার্তা? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপি তথ্য সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইতিহাসে প্রথমবার জামায়াত ইসলামীও আসলে এতগুলো আসন পেয়ে নির্বাচিত হয়েছে এবং এত বিশাল সংখ্যার আসলে জনগণ আপনাদেরকে ভোট দিয়েছেন। জামায়াত ইসলামী কিংবা বিএনপিকে আমরা নির্বাচনী প্রচারণার সময় বারবার বলতে শুনেছিলাম যে আপনারা আসলে এমন একটা সরকার গঠন করতে চান যেই সরকারের সবাই থাকবে, সব রাজনৈতিক দলের এক ধরনের অংশগ্রহণ থাকবে। সংসদে বিরোধী দল হিসেবে যেতে এখন জামায়াত ইসলামী বেশি ইচ্ছুক। তারা বলার চেষ্টা করছে তারা আসলে যেই সরকার কথা বলছিল আসলে সেই সরকারে তারা থাকতে চান না, আপনারা এককভাবে বিরোধী দল হিসেবে সংসদে যেতে চান। এই যে পরিবর্তনটা সেটি আসলে কেন, এবং সেই সাথে আজকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা হয়তো আর বাকি আছে যদি আমি ঘন্টার হিসেবে চিন্তা করি, তার আগে আসলে তার এই যে সৌজন্য সাক্ষাৎ জামায়াতের আমিরের সাথে, সেই সাক্ষাৎ কি বার্তা দিল? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং ডিবিসির সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সহ দেশে বিদেশে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে প্রথমেই আমরা বলবো যে আসলে অনেক অনিশ্চয়তা ছিল, অনেক ঝুঁকি ছিল। অনেকে বলতেন যে আসলে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় 5 বছর থাকবে, বা হচ্ছে যে নির্বাচন দিবে না, বঙ্গ বাতিল হয়ে যাবে, আওয়ামী লীগ নির্বাচন করতে দিবে না। তো এরকম অনেক অনিশ্চয়তা, অনেক অস্থিরতার মধ্যে দিয়ে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। অনেক কিছু বিষয়ে ত্রুটি বিচ্যুতি আছে, ঘাটতি আছে, অভিযোগ আছে এবং সহিংসতার অনেকগুলো ঘটনা ঘটেছে। তো এই সব কিছুর পরও যে নির্বাচন হয়েছে এই জন্য আমরা শুকরিয়া জানাই এবং আমি মনে করি যে এই নির্বাচনের মাধ্যম দিয়ে বাংলাদেশ যে গতি হারিয়েছিল সে গতি ফিরে পেল এবং সঠিক ট্রেনে উঠছে বলে আমরা গণতান্ত্রিক ট্রেনে উঠলো বলে আমি মনে করি। আমাদের এই বিশেষ করে আপনি যে বিষয়টা বললেন, এটা গত কয়েকদিন যাবৎ নির্বাচন আগে এবং পরে যে সহিংসতা, যে অস্থিরতা এবং পারস্পরিক যেই সংঘাত সংঘর্ষ, যে রাজনীতি চলছিল, তো সে জায়গায় এসে আজকে জনাব তারেক রহমান যেই উদ্যোগ নিয়েছেন এজন্য সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এখানে অবশ্যই পলিসিগত বিষয় নিয়ে ডিবেট হবে, কর্মসূচিগত বিষয় নিয়ে ডিবেট হবে এবং জনসেবার ক্ষেত্রে মানুষকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা হবে। মানুষ সেটার মূল্যায়ন করবে, এর ভিত্তিতে কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে থাকবে আর কে ক্ষমতা থেকে যাবে সেটা নির্ধারিত হবে। যেখানে পেশি শক্তির ব্যবহার থাকবে না,
বল প্রয়োগ করে কাউকে নিঃশেষ করে দেয়া, ডেস্ট্রয় করে দেয়া, এবং এরকম পরিস্থিতি থাকবে না, এরকম একটা বাংলাদেশে এই ইয়াং জেনারেশন বা জেনজি আমরা যাদেরকে বলি সবাই আমরা কামনা করি। কিন্তু বিগত 54 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী এই 54 বছরে আমরা সেটি পাই নাই। আমরা আশা করব যে এই নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের কাছে আমার এটা প্রত্যাশা, এবং সেরকম একটি বাংলাদেশ আমরা পাবো বলে আশা করি। যে তারেক জিয়া আজকে যে উদ্যোগ নিয়েছেন, তারেক রহমান, আমরা সেজন্য আবারও সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই পরিবর্তনটাকে জামায়াত ইসলামী যথেষ্ট ইতিবাচক হিসেবে দেখছে। এখন আজকের এই ইয়েটাকে, উদ্যোগটাকে আমরা ইতিবাচক হিসেবে, আমি মনে হয় শুধু জামাত ইসলামী না, বাংলাদেশের প্রতিটি নাগরিকই এটাকে ইতিবাচক হিসেবে দেখছে। আমার হয়তো পরবর্তীতে ইয়াতে কথা বলবো আমি, যেহেতু দ্বারা আমি হাতিয়াতে নির্বাচন করেছি, হাতিয়ার কথাই বলে যে সহিংসতা চলছে, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে কি যে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, মানুষ যেখানে ঘর বাড়ি বিচ্ছিন্ন মানে থাকতে পারছে না, সেরকম একটা পরিস্থিতিতে যখন তারেক জিয়া আজকে আমির জামাতের বাসায় গেলেন বা নাহিদ ইসলামের বাসায় গেলেন, তাহলে অবশ্যই তার নেতাকর্মীরা আশা করি এখান থেকে একটা মেসেজ পাবে, এবং সবাই মিলে একটা বাংলাদেশ গঠন করার জন্য আমরা সেদিকে এগিয়ে যাব। এই যে শুরুতেই বলছিলাম যে বাংলাদেশে আসলে 2001 থেকে 2024 সাল পর্যন্ত যেই 5টি জাতীয় নির্বাচন আমরা দেখেছি, সবগুলো নির্বাচনই আমরা সংঘাত, সহিংসতা এবং প্রাণহানি দেখেছি। দীর্ঘদিন পর, একটা লম্বা সময় পর আসলে আমরা কোনো বড় রক্তপাতহীন বা বড় কোনো সহিংসতা ছাড়া একটি নির্বাচন দেখেছি, এবং প্রধান উপদেষ্টা এটিকে একটি মহা সাফল্য বলেছেন। এই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন, এবং আজকে যে ঘটনা ঘটলো, প্রধানমন্ত্রী যিনি সামনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের, তিনি আসলে বিরোধী দলীয় নেতা যিনি হতে যাচ্ছেন তার বাড়িতে, এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে গিয়েছেন সৌজন্য সাক্ষাৎ করতে, সেটি একটি অন্যরকম শুভ বাতাসের সূচনা দিল কিনা? ধন্যবাদ দর্শক শ্রোতাকে। বিশেষ করে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পাশের সাবেক ছাত্রনেতা আজিলবাড়ি হেলাল, যিনি এই সংসদে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তাকে। বিষয়টা হচ্ছে যে আসলে এটা বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে সংসদীয় নেতা যিনি তারেক রহমান, উনি বিরোধী দলীয় নেতার বাড়িতে আন্দাজ করে গেছেন, অনুমান করে গেছেন। এটা রিয়েলি এটা আমার সামথিং নিউ ইন ডেমোক্রেটিক পলিটিক্স অফ বাংলাদেশ। আমি এই কারণেই বলছি, বাংলাদেশের রাজনীতিতে কখনোই 2/3 মেজরিটি হয়েছে আমরা দেখেছি, অপোজিশন রাজনীতি দেখেছি আমরা। কখনোই পার্লামেন্ট যে প্রতিহিংসার জায়গা না, পার্লামেন্ট যে তর্ক বিতর্কের জায়গা বা প্রতিবাদের জায়গা, এই জায়গাটা কখনো তৈরি হয় নাই। আমরা দেখেছি ধারাবাহিক পার্লামেন্ট থেকে বেরিয়ে যাওয়া বিরোধী দলের, নাই বিরোধী দলে মাসের পর নাই, বছরের পর বছর নেই, এরকম ঘটনা ঘটেছে, এবং শত শত দিন পার্লামেন্টে নেই। আমার ধারণা সংসদীয় নেতা তারেক জিয়া সাহেবের উদ্যোগ, আমার ধারণা পার্লামেন্টটাকে সাবলীল করবে, সতেজ করবে, সহজ করবে। পার্লামেন্টটা হচ্ছে, যদি পার্লামেন্ট যদি অ্যাকাউন্টেবল না থাকে, সরকার যদি অ্যাকাউন্টেবল না থাকে, জবাব দিতে না থাকে, স্বচ্ছতা না থাকে, তাহলে পার্লামেন্টের ডেমোক্রেসি কিন্তু আপনার কার্যকরী হয় না। আমার বিশ্বাস বাংলাদেশের বর্তমান নির্বাচনে অনেক কথা আছে নির্বাচন নিয়ে, তারপর এটা সত্য যে বিগত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল ইন্টারিম গভর্নমেন্টের আমলে। দেশে আইনের শাসন বলতে ছিল না, মবের শাসন ছিল। সেই জায়গার থেকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত সংসদ করেছে, বিরোধী দল নির্বাচন করেছে, এবং একটা সাইজেবল অ্যামাউন্ট অফ নাম্বার অফ পার্লামেন্ট মেম্বার হয়েছে। আমি মনে করি নির্বাচনের ফলাফল সবাই আসলে সুস্বাগত জানিয়েছেন, সেটাও কিন্তু একটা বড় পরিবর্তন। এবং আমি এই পার্লামেন্টের নির্বাচনটাকে আমি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন মনে করছি। আমি আশা করছি যে সামনের এই পার্লামেন্টটা আসলেই একটা কার্যকর সংসদ হিসাবে কাজ করতে পারবে, কারণ আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান পার্লামেন্ট, বর্তমান সংসদের নেতা, বিরোধী নেতা, এরা যদি পরস্পরকে সহযোগিতা না করেন, তাহলে আসলে পার্লামেন্টটা কার্যকর হয় না, রাজনীতিটা টেকসই হয় না। এবং মূল কথা হচ্ছে যে নির্বাচনের ধারাটা বাংলাদেশে কখনোই কিন্তু হয় না। আপনার কী বলা, যে নির্বাচনী প্রক্রিয়া পরিণত ধারাটা স্ট্রং হয়নি, শক্তিশালী হয়নি, যার কারণে এখানে বিপর্যয় দেখা গেছে। ক্ষমতা পরিণত ধারাটা মারাত্মক রক্তাক্ত ছিল, এই জায়গায় মারাত্মক প্রতিহিংসামূলক ছিল। ফলে এই জায়গার থেকে বেরিয়ে এসে এবার এই নির্বাচনটা ডেফিনেটলি তাৎপর্যপূর্ণ। আমার বিশ্বাস দেশবাসী এই যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে ধারাটাকে যে উৎসাহিত করলেন, আমি বলি 2/3 মেজরিটি বিএনপির, আমি তাদেরকে বিএনপিকে অভিনন্দন জানাই। তারা যথেষ্ট 15-16 বছর বিগত সময়ে যথেষ্ট ত্যাগ শ্রম দিয়েছেন, তাই না? এবং যারা বিরোধী দল যারা এসছেন তাদেরকেও আমি বলি যে অবশ্যই পার্লামেন্টকে কার্যকর করতে হবে। এখানে দায়িত্ব শুধু সরকারের না, দায়িত্ব বিরোধী দলের আছে, এবং এই কার্যকর করার ক্ষেত্রে যদি তারা ভূমিকা রাখেন উভয়, আমার বিশ্বাস বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকার হবে, স্বচ্ছতা থাকবে, এবং জনগণ বুঝতে পারবে যে এই সরকারটা জনগণের পক্ষে কাজ করছে। এর দায়িত্ব শুধু সরকারের না, দায়িত্ব বিরোধী দলের আছে। আমার বিশ্বাস বিরোধী দল সে দায়িত্ব পালন করবে। একটা লম্বা সময় হয়তো আসলে আমরা সত্যিকার অর্থে কার্যকর বিরোধী দল বলতে যা বুঝি, সেই বিরোধী দল দেখার আমাদের সুযোগ হয়। রাইট।
সেই প্রত্যাশা আমরা করতে চাই। আজিজুল বারী হেলাল, আপনাকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করতে চাই। নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি এবং এই বিজয়টা সত্যিকার অর্থেই জনগণের রায় এবারে জয়ী হয়েছে, সেটি আমরা বারবার বলার চেষ্টা করছি। তার মানে এই যে জনগণের রায়কে আমরা জয়ী করছি, সেই জনগণের যে আশা প্রত্যাশা, সেই আশা প্রত্যাশা আসলে আমরা ধরে রাখতে পারবো কিনা, আপনারা যারা এবার আসলে জনগণের কণ্ঠ নিয়ে যাবেন সংসদ ভবনে, জনগণের হয়ে কথা বলতে পারছেন কিনা, সেটাও এখন দেখবার বিষয়। এবং সেই সাথে জানতে চাই যে আজকে এই যে ঘটনা ঘটলো, আমরা বলার চেষ্টা করছি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ধরনের বিরল এবং খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, যে সরকারি দল যারা হতে যাচ্ছেন তারা আসলে বিরোধী রাজনৈতিক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন। এই আলোচনাটা একটু আপনার সাথে করতে চাই। এই পরিবর্তনটাকে আসলে বিএনপি ঠিক কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? ধন্যবাদ। দেখেন যে আজকে আমরা যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল কি, যে আমার আগে আমরার আগে হলো দেশ এবং সবার আগে বাংলাদেশ, এই যে চেতনাটা ছিল সেটা তারেক রহমান আজকে প্রথম। দেখেন তিনি কিন্তু এখনও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি। তিনি প্রধানমন্ত্রী হিসাবে মানে বেসরকারিভাবে স্বীকৃত। তার ফার্স্ট ইনিশিয়েটিভটা কত রিমার্কেবল ইন আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড কালচার, যে এর আগে এরকম কোনো বিগত 53 বছরে এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার কখনো মনে হয় না। সুতরাং এই যে পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল হারমোনিটা তিনি প্রকাশ এবং প্রচার এবং মানুষকে যে আহ্বান করলেন যে সবার আগে বাংলাদেশ, তার এই কার্টেসি ভিজিটের মাধ্যমে প্রমাণ হয় যে তিনি সবাইকে নিয়ে সবাইকে ঐক্যের বদ্ধভাবে দেশটাকে পরিচালনা করতে চায়। দেখেন কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে এটাকে তিনি প্রাধান্য দিচ্ছেনই না। তার আমার যেটা মনে হয় যে দেখেন দেশটা চালাতে গেলে একটা শক্তিশালী বিরোধী দল, একটা সাইকেলের যদি প্রথম চাকাটা ভালো থাকে তাহলে পেছনের চাকা যদি না চলে তাহলে কিন্তু সাইকেলটা আসলে চলে না। দুইটা চাকাকেই সচল রাখতে হয়। তারেক রহমান এটাই বোঝাচ্ছেন যে নাহিদ ইসলাম এবং জামাতের আমিরের বাসায় যে তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন, যে আমরা তো একসাথে আন্দোলন করেছিলাম, আমরা তো একসাথে ফ্যাসিবাদকে পরাজিত করেছিলাম। সুতরাং আমরা এখন নির্বাচনটা যেখানে অপরিহার্য ছিল, গণতন্ত্রের প্রয়োজনে আমরা নির্বাচন করে কেউ সরকারে গিয়েছি মানে দায়িত্ব দিয়েছি। ক্ষমতায় যাওয়া কিন্তু এখানে না, মানে ক্ষমতার জনতা এটার মধ্যে একটা পার্থক্য আছে। যে জনতার রায়ে আমরা এখন দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব আমরা যেমন পালন করব সেই দায়িত্ব পালনে আপনারাও সহযোগিতা করবেন। এবং আপনারা যদি স্ট্রং ভূমিকা নেন তাহলে অবশ্যই এই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের ফলে যে সংসদটা তৈরি হলো, যে সরকারটা তৈরি হলো, এই সরকারটা সাকসেসফুল হবে। যেমন আজকে জামাত ইসলাম বলছে যে 30টা আসনে আপনার ভোট গণনা করতে হবে। হ্যাঁ, করতে হবে যদি তারা মনে করে, আপনার নির্বাচন কমিশন যদি মনে করে, তার জন্য তো আর আপনার এটা কিন্তু ম্যাসিভ কোনো প্রবলেম তো না। তারপরে তারা দেখি মাঠে নামবে কালকের থেকে, এই 30টা আসনে আপনার পুনঃগণনার দাবিতে মাঠে নামবে। তা এই ধরনের চাপ সরকারের উপর রাখা এটা গণতন্ত্রেরই একটা অংশ। কিন্তু আজিজুল বারী হেলাল অনেকেই এটি বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ করে যে জামায়াতে ইসলামী বা যে 11 দলীয় জোট হয়েছে তারা এবারে বিএনপির জন্য যথেষ্ট আসলে চাপ প্রয়োগ করার মতন বিরোধী দল হতে যাচ্ছে। বিএনপি সেই চাপটা কতখানি সামলে উঠতে পারবে? এই যে আপনার পলিটিক্যাল দৃষ্টিকোণ তো দেখতে হবে, আপনার ডেমোক্রেসিতে যতটুকু এলাও হয়, মানে আপনি শোনেন স্বাধীনতা মানে কিন্তু আপনি ইচ্ছা মতো কোনো কাজ করেন না, একটা নিয়মের আবদ্ধেই কিন্তু মানুষ স্বাধীন, তাই না? আপনি স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করতে পারেন না। বিরোধিতা আপনাকে তো করতেই হবে। এখন আপনি যদি মানে সরকারকে কাজ করতে না দেওয়া, দেশটাকে ফাংশন করতে না দেওয়া, সেটা কিন্তু বিরোধিতা না। আমরা একটা আপনার ল মেক করলাম বা আমরা একটা নীতি প্রণয়ন করলাম, সেটা যদি আপনার পছন্দ নয় আপনি সংসদে কথা বলতেই পারেন, বলবেন, এটাই না বলাই আপনার জন্য অন্যায় হবে। এখন সেই সংসদে যদি সেটা আলোচনা হওয়ার পরে তারপরেও যদি রাজপথে আপনি আন্দোলন সংগ্রাম চালান, সেটাও আপনার গণতন্ত্রের একটা সৌন্দর্য। কিন্তু ভায়োলেন্স, সহিংসতা, যে সরকারকে ডিসফাংশন, তো এটা হবে না। আমার দৃঢ় বিশ্বাস
যেহেতু আমরা বলছি যে একটা মানে তারেক রহমান আজকে যে হারমোনি, যে একটা নতুন বাংলাদেশের আসলে নিউ একটা ভিজিট, নতুন যেটা রাজনৈতিক নিউ সৌহার্দের একটা সূচনা হয়েছে। কনসেপশন তৈরি করলো যে আমরা তো একসাথে ছিলাম, একসাথে ছিলাম, একসাথে তো লড়াই করেছি, যৌথভাবে লড়াই করেছি। সুতরাং এখন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব একসাথে। কারণ দেখেন, আমরা একটা ফ্রাজাইল ইকোনমির মধ্যে আমরা রয়েছি, একটা ডিস্ট্রাকশন অফ পলিটিক্স এরকমের মধ্যে অবস্থায় রয়েছি। এই অবস্থার থেকে উত্তরণের জন্য আমাদেরকে যদি শুধু মনে করেন যে বিএনপি সরকার গঠন করবে, সব দায়িত্ব বিএনপির, আমি মনে করি এরকম চিন্তাভাবনা অন্য অন্য রাজনৈতিক দলও করে না। যেহেতু আমাদের সরকারি একটা দলের যতখানি দায়িত্ব থাকে তার ঠিক একই রকম দায়িত্ব হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলোর থাকে। সেটি এটা বিরোধী দেখছি দলকে যে আসলে মনে রাখতে হবে। শ্যাডো গভর্নমেন্ট তৈরি করবে, আমি পত্রিকায় দেখলাম। এই উদ্যোগগুলোকে আমি ইতিবাচকভাবেই দেখি যে আমরা যদি শ্যাডো গভর্নমেন্ট আপনি করেন, শ্যাডো গভর্নমেন্টে একটা পলিসি, আমাদের একটা পলিসির বিরুদ্ধে আপনারা করতেই পারেন, সংসদে সেটা ডিবেট হলে একটা প্রাঞ্জল সংসদ হবে। এবং দেখেন যে অনেকে অনেক কিছু অনুমান করেছিল, ভায়োলেন্স হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু দেখেন সে ঐতিহাসিক নির্বাচনের যে ঘোষণা সরকারের ছিল, সে ঐতিহাসিক নির্বাচনটা ছিল এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনটা হলো। এবং আপনি দেখেন যে নিউ প্রাইম মিনিস্টার যিনি হবেন, তিনি প্রথম পদক্ষেপটাই কত সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করলেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় 3 জনের প্রাণহানির আমরা খবর পেয়েছি। অভিযোগ করছিলেন আমাদেরকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক যে হাতিয়ায় আসলে যে ঘটনাগুলো ঘটেছে, সেই অভিযোগগুলো আসলে এখন বিএনপি দায়সারাভাবে উত্তর দেওয়ার সুযোগ আছে কিনা, এই জায়গাটিতে আমি আসলে বিরতি নিয়ে ফিরতে হবে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আপনারা অভিযোগ করেছেন 30টি আসন নিয়ে এবং সেটি আপনারা আবারও পুনর্গণনা করার কথাও বলেছেন এবং আগামীকালকে ঢাকায় আপনারা বিক্ষোভের কথাও বলেছেন। সেই সাথে হাতিয়ার কথাও আপনি বলছিলেন। এই দায় কি আসলে শুধুই বিএনপি, নাকি সেই সময়টাতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই ঘটনাগুলো কেন মোকাবেলা করতে পারলো না, সেই জায়গাটি নিয়ে আপনাদের আলোচনা করবার প্রয়োজন ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আমার আবারও স্বাগত জানাচ্ছি। আসলে আমরা ধন্যবাদ জানাই যে সরকার, আপনারা আলোচনা করলেন, সুন্দর একটা নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিতে পেরেছে, যেটা অবশ্যই ঠিক। যারা আমার হাতিয়ার যে বিষয়টা বললাম, হাতিয়াতে আপনি 10 তারিখ থেকে 10, 11, 12 এই 3 দিন যে তাণ্ডব চলছে, মানে এক কথায় একদম 10 তারিখ রাতের মানে বোমা ফাটানো থেকে শুরু করে বাড়ি ঘরে আগুন দেয়া, ভাঙচুর করা, বা মানে লোহার গেট দিয়ে মানে কুপিয়ে সেটাকে কেটে ফেলা, এটা করেছেন বিএনপির আমাদের বাংলাদেশ জাতীয় দলের যিনি নমিনি ছিলেন মাহবুবুর রহমান শামীম সাহেব। তিনি আসলে এলাকাতে কখনো ছিলেন না এর আগে, তিনি হঠাৎ করে নমিনেশন নিয়ে আসলেন। তো এলাকার আবার বিএনপির হচ্ছে যে দুইটা আগের 2 জন প্রার্থী আছেন, যিনি ফজলুল আজিম সাহেব এমপি ছিলেন, আবার যিনি সেক্রেটারি ছিলেন দলের সাধারণ সম্পাদক, তারা কিন্তু বিদ্রোহী নির্বাচন করছেন। যার কারণে বিএনপির যেহেতু ওনার সাথে কোনো লোক নাই, এখন উনি কী করলেন, উনি হচ্ছে যে যারা হচ্ছে যে আগে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন, যারা পালিয়ে গিয়েছিলেন 5 আগস্টের পরে, এখন তাদেরকে নিয়ে এসে মোহাম্মদ আলীর সেই লোকগুলোকে নিয়ে এসে পুনর্বাসন করে তিনি তখন নির্বাচন করার জন্য তিনি সেখানে উদ্যোগ গ্রহণ করলেন। মোহাম্মদ আলীর বারা হিসেবে পরিচয় দিয়ে এবং তার সহযোগিতা নিয়ে তিনি উদ্যোগটা গ্রহণ করলেন। এতে করে যেটা হলো, এই লোকগুলো তো আগে 17 বছরে এই ভোট বানচাল করা, জ্বালাও পোড়া থেকে শুরু করে জনগণকে বাদ দিয়ে কিভাবে ভোট করতে হয় এটা তাদের অভ্যাস আছে। এবং আপনি জানেন ওখানে জয় হয়েছে, কিন্তু জয় হওয়ার পরও কিন্তু জয়টা হওয়াটা যে কত কঠিন ছিল, দাফে মানে একদম, আমি যদি আমার কথা বলি, আমার ভাবিকে, আমার 2 জন ভাবিকে মানে ওখানে আঘাত করা হয়েছে, ভাতিজার গায়ে মানে চাপাতি দিয়ে দেওয়া হয়েছে, আঘাত হয়েছে। এই যে হানান মাসুদের ওয়াইফকে আঘাত করা হয়েছে, তার ভাইকে মারা হয়েছে, এবং অসংখ্য মানে আমাকে আটকে রাখা হয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে যে মানুষ ভোট কেন্দ্রগুলোতে এজেন্টকে বের করে দিয়ে ভোটের বাক্স যে নিয়ে আসবে, সেখানে প্রিজাইডিং অফিসারকে আটকে রাখা হয়েছে। এবং সেখানে নৌবাহিনী গিয়ে সেখানে তিনি নিজেই বলছেন যে ওনাকে আঘাত করা হয়েছে, ওনার পরিবারের সদস্যদেরকে আঘাত করা হয়েছে, নতুন করে আর প্রমাণ চাওয়ার কিছু থাকলো না। তাহলে এই যে অভিযোগগুলো আসলে বিএনপি সরকার গঠন করার শুরুতেই পাচ্ছে, এই অভিযোগগুলোর দায় আসলে আপনারা নেবেন কিনা? আসলে যদি বিএনপির নেতাকর্মীরা এরকম করে থাকে, তার দায়িত্ব নিতেই হবে, তাই না? এখন প্রমাণ করতে আমার জানতে হবে, আমি তো আর জানি না হাতিয়ায় যে বিএনপি এরকম করেছে। জয়লাভ করলো আমাদের হান্নান মাসুদ,
গণ অভ্যুত্থানের একজন নেতা, তাই না? জয়লাভ করার পরেও তিনি যে সমস্ত অভিযোগ করছেন যদি সত্য হয় তাহলে সরকারকে কিন্তু এখন দেখতে হবে। এরপরেও দেখবেন আমরা যদি এখন প্রত্যেকে আমাকেও বিজয় অর্জন করতে যাই, এরকম অনেক স্ট্রাগল করতে হয়েছে। সব কিছু বলার সময় এটা না, যেহেতু আমরা একটা রিমার্কেবল আমরা অনুষ্ঠান করেছি, নির্বাচন অনুষ্ঠান, যেটা অনেকে বাধা দিতে চেয়েছিল। এখন বক্তব্য দেখেন, আজকে আপনার শফিকুর রহমান সাহেবের বাসায় যে তিনি তারেক রহমানের যে কথাটা বলেছেন, তার ভেরিফাইড ফেসবুকে শফিকুর রহমান সাহেব লিখেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা, বিশেষ করে রাজনৈতিক সহিংসতা বা সংখ্যালঘু সম্প্রদায় বা দুর্বল শ্রেণীর মানুষের উপরে যে কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না। তারেক রহমান যেটা বলছেন, শফিকুর রহমান সাহেব সেটা অ্যাকসেপ্ট করছেন এবং ভেরিফাইড ফেসবুকে তিনি লিখছেন এটা। সুতরাং এখন যদি পেছনের কোনো বক্তব্যকে আনেন, আমি ভাইকে বলবো যে এইগুলো কিন্তু কি একটা নির্বাচন ইজ এ কাইন্ড অফ এ যুদ্ধ, ভোট যুদ্ধ বলি না, আমি বলছি না যে বন্দুক রাইফেল নিয়ে যুদ্ধ, আমরা ভোট যুদ্ধ বলি না, পপুলারিটির যুদ্ধ। প্রত্যেকটা যুদ্ধের শেষে, প্রত্যেকটা আন্দোলনের শেষে দেখবেন একটা ব্যাকল্যাশ হয়। এই ব্যাকল্যাশটাকে আমি জাস্টিফাই করছি না। বলছিলেন যে আসলে যদি প্রমাণ থাকে, প্রমাণ তো দিয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহমুদ। আমার কথা হচ্ছে ভাই, আমার কথা হচ্ছে প্রমাণ থাকে বিশ্বাস না, একটা তদন্ত কমিটি গঠন করেন, ওই ঘটনাগুলো এই যে আপনারা কিন্তু আলোচনাটা অন্যদিকে নিয়ে চলে গেলেন। না না ভাই, আপনি আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। ইউ হ্যাভ টু অ্যাটেন্টিভ টু hear my speech, what I am saying. Be attentive. আমি বলছি যে যদি বিএনপিরা এটা করে থাকে তাকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। সে বিএনপি করে এটা তো ছাড় পেতে পারে না, আমি তো সেটা বলেছি। তর্কের কি আছে এখানে? আমি বলেছি সেটা যদি বিএনপির ওই যে শামীম বললেন না, ও তো সাংগঠনিক সম্পাদক বিভাগে, ওর থেকেও বড় নেতা যদি কেউ করে থাকে তাকে গ্রেপ্তার করা উচিত, প্রমাণ সহকারে, তদন্ত সহকারে গ্রেপ্তার করা। আমি তো তার পক্ষে সাফাই গাইছি না। আমি বলতে চাচ্ছি যে দেখেন, যে সরকারের দুটো প্রধান বিরোধী দল এবং বিএনপির মধ্যে আজকে যে কাইন্ড অফ ডায়ালগ, তো এটা একটা, উনি যে কার্টেসি ভিজিট করতে গিয়েছেন, একটা নতুন হিস্ট্রি তৈরি করলেন, সেখানে একটা ডায়ালগ হয়েছে। সেই ডায়ালগের কথা জামাতের আমির সে তার ফেসবুক পেজে লিখেছেন যে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতাকে কোনোভাবে টলারেট করা হবে না, দুজনই বলছেন। এখন উনি নির্বাচন পূর্ববর্তী যে ঘটনাগুলো বলছেন, সেই ঘটনায় আমি তো বলছি না যে বিএনপি জড়িত না, আমি তো এখন বলতে পারি, বলি জামাতে ইসলাম জড়িত, তাহলে কি হবে? একটা গন্ডগোল। আমাকে ওইখানকার স্থানীয় প্রশাসন আছে, তাকে গ্রেফতার করুক, তাকে বিষয়টা তদন্ত করুক। এই যে পাল্টাপাল্টি অভিযোগ কিংবা প্রতিহিংসার যে রাজনীতি, সেই প্রতিহিংসার রাজনীতি বোধহয় আপনারা এই দুটো দল অর্থাৎ বিএনপি এবং জামাত সবচেয়ে বেশি শিকার হয়েছেন প্রতিহিংসার রাজনীতির। এই জায়গাটিতে নাজমুল হক প্রধান, মনের সংস্কৃতি চেঞ্জ হবে, মনটা ভালো করতে হবে। পরিবর্তনটা তো আমাদের দরকার। খুব পরিষ্কার করে বলা ভালো। একটা শুনেন, এটা ওই ওয়ার্ল্ড কাপের যে খেলা, ফুটবল দেখবেন ফেয়ার প্লের মধ্যেও কিন্তু জিনেদিন জিদান তার মাথা দিয়ে কিন্তু আরেকজন কথা বলছেন না। তো এই চমৎকার নির্বাচনের মধ্যে দু একটা ঘটনা ঘটতে পারে। আমি বলি না এগুলি অ্যালাউবেল না, এগুলি নিন্দনীয় এগুলি ঘটনা। তো দু একটা ঘটনা ঘটতে পারে, কারণ আমরা যে কালচার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, তাহলে সেই কালচারে আমি বলি খুবই নগণ্য জিনিস। আমি চাই না এরকম ঘটনাগুলি ঘটুক। তবে ভাই যেটা বললেন সেটা হতে পারে, হলে ডেফিনেটলি এটার একটা পরিসমাপ্তি আছে। এটা খুব বেশি দূর এগোবে না। এখন বাংলাদেশে বর্তমান সময়ে নির্বাচনে ধরেন যে যেখানটা আপনি অতীতের নির্বাচনে যদি দেখেন, আপনি 100-150 লোক মারা গেছে, পিটাপিটি হয়েছে না, সেখানে তো এটা নেই। কিন্তু ফলে এই 2-3টে ঘটনা এটা খুবই আমি নেগলিজিবল মনে করি। তবে তারপর আমি বলবো যে এটা না হলে আরো ভালো হতো। যেটুক হয়েছে না হলে ভালো হতো। আমি বলি এই ক্ষেত্রে উভয় পক্ষেই এটা সহনশীলতার সঙ্গে দেখা উচিত বিষয়টাকে, কারণ আমাদের অর্জন যতটুকু তার তুলনায় এটা খুবই নগণ্য। ফলে সেই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে এই বিষয়গুলো খুব বড় করে দেখেন, হাতিয়ার কোনো লোক যদি আজকে আমার জায়গায় থাকতো বিএনপি করা, তাহলে ওনার প্রশ্নের উত্তরটা ভালো হতো, তাই না? উনি তো একচেটিয়াভাবে বলে গেলেন। এখন আমি যদি আমার নির্বাচনী এলাকার টোটাল চিত্র বলি, তাহলে আমার বিপক্ষে যদি ছিলেন তিনি থাকলে হেলাল ভাই, এটা তো একটা খুবই আলোচিত। শুধু আমি বলছি বিষয়টা এরকম না, হাতিয়ার বিষয়টা তো ইতিমধ্যে পত্রপত্রিকা মিডিয়া তো বেশ আলোচিত হয়েছে। এখনো যে সহিংসতা চলছে, তারপরে এগুলি না হলে খুবই মঙ্গল, খুবই ভালো হয় আর কি। গতকালকে যে আমাদের যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে
আমাদের এই নির্বাচনের পরে সরকারের প্রাইম টার্গেটটা কী হবে, বিরোধী দলের প্রাইম টার্গেটটা কী হবে? আপনি জানেন যে আমাদের এখানটায় বিগত প্রায় একটা স্বস্তির একটা নির্বাচন হয়েছে। নির্বাচন পরে প্রথম যে দায়িত্ব সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। যে আইন শৃঙ্খলার কথাটা আসলো, আইন শৃঙ্খলা যেহেতু ঘটনা তো এটা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে এটাকে প্রপারলি, আমাদের পুলিশটা মেন্টালি শাটার্ড বিগত সরকারের অ্যাটিটিউডের কারণে, তার বিহেভিয়ারের কারণে, এবং বিগত এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু প্রশাসনটাকে ব্যবহার ঠিকমতো করতে পারেনি প্রপারলি, আইনসঙ্গতভাবে মবের উপর নির্ভরশীল করছে, এবং সেটাকে তারা বলছে যে মবটাই এখানটায় একটা পদ্ধতি বলেছে সরকারের পক্ষ থেকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন সরকার যে আসবেন সেই চ্যালেঞ্জটা প্রথম মোকাবেলা করার দায়িত্ব হচ্ছে ফার্স্ট আইন শৃঙ্খলা। এবং সেক্ষেত্রে আমি বলি, অভিযোগ না করে, অপোজিশনের অভিযোগ না করে, কীভাবে অপোজিশন ইজ দ্য পার্ট অফ গভর্নমেন্ট। কালকে ওনারা যে শপথ দেবেন, শপথ নিয়ে বিরোধী দলের চেয়ার থাকবে, বিরোধী দলের নেতার সেই ক্যাবিনেট মর্যাদা থাকবে, তাই না? ফলে এইটা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের আইন শৃঙ্খলা বহির্ভূত কাজ, মব যেগুলি হয়েছে, তাই না, এগুলিকে কঠোরস্থ দমন করা, আইন শৃঙ্খলার উপর দেশটাকে পরিচালনা করা, সেইটা করতে পারলে কৃতিত্ব উভয়েরই, শুধু সরকারের না, বিরোধী দলেরও। পার্লামেন্টারি সিস্টেমে এটাই হচ্ছে মজাটা, হচ্ছে এই কিন্তু জায়গায়। নাজমুল হক প্রধান, আমার আসলে একটু জানতে ইচ্ছা করছে, আমরা নির্বাচনী প্রচারণার সময় তো নানানভাবে অনেক ভালো ভালো কথা বলি, নির্বাচিত হয়ে যাওয়ার পর দেখা যায় যে সেই কথাগুলো আসলে আমরা ভুলে যাই। সেটি আসলে রাজনৈতিক দলগুলো এবার মনে রাখবে কিনা, এবং এই যে রাজনৈতিকভাবে ভিন্ন দল করায় মতভিন্নতা থাকবে, সেটি খুবই স্বাভাবিক। আপনারা দেখেন আমাদের চেয়ারম্যান যে ইনিশিয়েটিভটা নিল, তিনি প্রথম এইটা ইনিশিয়েটিভটা কি তার পূর্বের সমস্ত কথার সমর্থন সেই মেলে না? পরিবর্তনটাই আসলে আমরা দেখতে চাই। না, এটা একটা উদাহরণ না, মানে আমি আগে যে কথাগুলো বলেছি, কমিটমেন্টগুলো করেছি, তার একটা উদাহরণ দেখালাম না? তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট, আমরা তো একটা দেখলাম, আমরা তো একটা সুযোগ। এটার জন্য আলোচনাতেই আমি আসবো। আমার আরেকটি বিরতির সময় হচ্ছে। জি25 প্রাতিনিধিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিনিধিত রাজখান দেখছেন। নাজমুল হক প্রধান, যে জায়গাটিতে আসলে আমরা আলোচনা করছিলাম, রাজনৈতিক মতভিন্নতা থাকবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, সেটি খুবই স্বাভাবিক, কিন্তু সেই মতভিন্নতার বাইরে গিয়ে যে আমরা কাজ করতে পারি, আজকে অন্তত তারেক রহমান এই যে সৌহার্দ্যপূর্ণ, তিনি যে আসলে গেছেন সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা করতে জামায়াতের আমিরের বাড়িতে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতে, সেটি কি আসলে আমাদেরকে খানিকটা এই বার্তাই দিল কিনা? না, আসলে আমার কাছে এটা সামথিং নিউ, এটা আমাদের দেশে কখনো হয় না এর আগে। আমি তারেক রহমান সাহেবকে সংসদীয় দলের নেতা হিসেবে সামনে প্রধানমন্ত্রী হবেন, আমি অভিনন্দন এই কারণেই অভিনন্দন জানাই যে উনি নিজেই উনি গেছেন বিরোধী দলের নেতা যারা হবেন তাদের কাছে। প্র্যাকটিক্যালি পার্লামেন্টে কীভাবে হেলদিয়ার করা যায়, পার্লামেন্টকে সুন্দর করা যায়, সার্থক করে, আমার ধারণা তার জন্যই এই প্রচেষ্টা। আবার জামায়াত ইসলামী বিএনপির জন্য খুবই চাপ প্রয়োগকারী বিরোধী দল হতে যাচ্ছে বলেও কি? না, চাপ তো আন্দাজে চাপ দিলে তো হবে না, চাপ প্রয়োজনীয় চাপ, যে চাপ দরকার সেটা দিলে ঠিকই আছে, আন্দাজে চাপ দিলে তো হবে না। বাংলাদেশে শুনে নির্বাচন হলেই এখানটা আমাদের একটা রোগ আছে অতীতে, আমরা বেরোতে পারিনি। নির্বাচনে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি, অমুক কারচুপি, তমুক কারচুপি, তাই না? এগুলি বলে মনে করি যে নিজের অবস্থানটাকে পরিষ্কার করার চেষ্টা করি, আসলে তা না। ভোট তো আমিও করেছি, আমি তো ওইভাবে বলতে চাই না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সরকারটা সবেমাত্র যাত্রা শুরু করবে। এই শুরু করার প্রাককালে এই যে কথাগুলি গণতন্ত্রকে সুসংহত করবে না, বরঞ্চ গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করবে। আমরা জানি যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচনে বিরাট একটা দল, বড় একটা দল নির্বাচনের বাইরে আসে। আমরা চাই না এই নির্বাচন হোক, আমরা চাইছি ক্রিমিনাল যারা দোষী তাদের শাস্তি হোক, কিন্তু সবাই নির্বাচন অংশগ্রহণ করুক। আমার সাথে আছে, সে সময় ছাত্র ছিল, নেতা ছিল না, আমরা নেতা ছিলাম, আমাদের সঙ্গে রাজনীতি করেছে। সে এরশাদ পতনের পরে কিন্তু আমরা এরশাদকে রাজনীতি করার সুযোগ দিয়েছি। কেন সুযোগ দিয়েছি? যাতে এই কথাটা না আসে, এরশাদকে বাদ দিয়ে রাজনীতি আমরা করলাম। আজকে এখানটা দেখেন বাংলাদেশ প্র্যাকটিস, হ্যাঁ আওয়ামী লীগ একটা দল হিসেবে তার ফ্যাসিস্টিক আচরণ ছিল, ফ্যাসিস্ট ছিল, পালিয়ে গেছে, সব সত্য। এই লোকগুলি সাজা দিয়ে, এই লোকগুলি নির্বাচনের বাইরে দিয়ে, যারা ক্রাইম করেনি, ক্রাইম সুযুক্ত না, এই লোকগুলি ভোট করতে পারতো। বলে খুব বেশি যে হয়ে যেত তা না। আজকে আওয়ামী লীগের মেন্টাল যে অবস্থা, সেই অবস্থা থেকে তারা প্রার্থী ঠিক করা, যাচাই করা, ভোট করা, তারা খুব ডিফিকাল্ট হয়ে যেত, কিন্তু দিলে ক্ষতি হতো না। আজকে আমি সেই কারণে বলবো, আমাদের মনে রাখা উচিত যারা এই পার্লামেন্টে গেছি, সরকারের বিরোধী দল, যে একটা ব্যাপক অংশ নির্বাচনের বাইরে আসছে। ফলে রাজনৈতিক এটা যদি কালচার তৈরি করতে বাংলাদেশে, সুন্দর সুষ্ঠু ভবিষ্যৎ টেকসই একটা রাজনৈতিক পলিটিক্যাল কালচার উন্নয়ন যদি ঘটতে হয়, তাই না, তাহলে আমাকে সেটা মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে শুরুতেই যদি আমরা এগুলি বলাবলি শুরু করি, তাহলে কিন্তু ওরা 32 পাটি দাঁত বের করে হাসবেই। আমরা বলেছিলাম না, তাই হবে, এতে লাভ হবে না গণতন্ত্রে। অতএব আমি মনে করি এখানটায় এইসব কথা না বলে অপোজিশন যারা আছেন, তাই না, তাদেরও উচিত সহনশীলতার পরিচয় দিয়ে বিষয়টাকে
গণতান্ত্রিক ধারায় আসলে আমরা ধারায় ফিরে যেতে আসলে চাই ফিরতে নিশ্চয়ই। চাই। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছিলাম আমরা, এবং একটা লম্বা সময় পর্যন্ত আসলে এবারের সংসদে যে দুটো রাজনৈতিক দল যাচ্ছে তাদেরকে সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসা শিকার হতে হচ্ছে, আপনাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করা হয়েছে। এখন আপনারা সংসদের বিরোধী দল হয়ে এসেছেন, এই প্রতিহিংসাগুলোর যে রাজনীতি সেখান থেকে আপনারা বেরিয়ে যেতে পারছেন কি না? জি, ধন্যবাদ আপনাকে। আমি মনে করি আজকে তো অনেকবার আলোচনা হলো যে জনাব তারেক রহমান সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন, আসলে এইটার কিন্তু জামাত ইসলাম শুরু করেছে। এটা হয়তো আপনারা হয়তো ভেবে এখন আজকে যেভাবে আলোচনা করতেছেন ওই সময় তো একবারই আলোচনা করে না। যে যেমন জনাব ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের সাহেব লন্ডনে গিয়ে তারেক জিয়া এবং খালেদা জিয়ার সাথে বাসায় গিয়ে দেখা করে এসেছেন, এবং এই যে সংঘাত সংস্কৃতি নির্বাচিত হওয়া না 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 প্রধানমন্ত্রী যাচ্ছেন, ওইটা না, এমন কোনো যেমন জায়গা থেকে সংঘাত আসলে এই সংস্কৃতি সাক্ষাৎ এই প্রথম। না, সংঘাত সংস্কৃতি যেন না যায়, এদিকে যেন না যায়, যেন থাকে, সেটা তো চেষ্টা করেছেন। এরপর জনাব আমাদের ম্যাডাম খালেদা জিয়া যখন মারা গিয়েছেন তখনও বাসায় গিয়ে জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ সেখানে গিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। আমাদের মামুনুল হক সহ ওনারা খাটিয়া ধরেছেন। এই যে সংস্কৃতি কিন্তু একদমই যে এককভাবে একদিক থেকে শুরু হয়েছে বিষয়টা এরকম না। জামাত ইসলামের এখানে অনেক অবদান আছে এবং সেটা চেষ্টা করেছেন, সেটার জন্য জামাত ইসলামীকেও ধন্যবাদ দেওয়া উচিত। এবং সংস্কৃতির আপনি দেখেছেন যে অনেকগুলো আসনের ব্যাপারে আপত্তি থাকার পরও সংসদ বয়কট না করে সংসদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া প্রথম দিন থেকে, এটা কথা সাধুবাদ জানানো উচিত এবং প্রশংসা করা উচিত। তো এটা আমি মনে করি যে সেই নিরপেক্ষভাবেই ইয়েগুলো হওয়া উচিত এক্ষেত্রে, এবং মিডিয়ারও একটা ভালো ভূমিকা থাকা দরকার। মিডিয়াও যেন মানে যে সরকারি দল সরকার গঠন করলো বা বিজয়ী হলো তাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকা, বা হচ্ছে কে পানি আগায় দিল, কে কী করলো, মানে এরকম যে লেভেলে যেমন আমরা শেখ হাসিনাকে নিয়ে গেছি অতিমাত্রায় তেল মর্দন করতে করতে, প্রশংসা করতে করতে, এখন যেন আমরা আবার সেই জায়গায় চলে না যাই। আমরা যেন পেশাদারিত্বের জায়গাটুকু থাকি, যেখানে ঘাটতি হবে সেখানে যেন আমি সমালোচনা করে, মিডিয়া যেন সমালোচনা করে, প্রশ্ন করে, এবং হ্যাঁ প্রশ্ন করে যে না এটা কেন, এটা না হয় এটা কেন হইলো, এটা কেন হচ্ছে না, সেটা না করে সব কিছু ঠিক আছে ম্যাডাম আপনাকে সারা জীবনে ক্ষমতায় থাকা উচিত, আপনার মতো বিকল্প নাই, এই জায়গা থেকে মিডিয়াকে বা আমরা যারা আছে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। এবং আমি মনে করি এই যে সহনশীলতা এবং হচ্ছে যে আপনার যে রাজনৈতিক যে সৌন্দর্য কালচার, এটাকে আমাদের সবাই মিলে প্রশংসা করা উচিত, এবং এটাকে সবাই মিলে এটাকে যাতে করে কন্টিনিউ করে, এবং এটা যেন আমরা শেষ দিন পর্যন্ত যখন সরকার মেয়াদ শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময়ে পদত্যাগ করে নির্বাচন দিবে, পরবর্তী নির্বাচনে যে যাকে মনোনয়ন যদি আবার সরকারকে রিসিভ না করে, তার কর্মকাণ্ডে সন্তুষ্ট না হয়, অন্য কেউ আসবে। এই যে আমাদের অনেক সময় সরকার গঠনটা যত সুন্দর হয়, সরকার গঠনটা যত সুন্দর হয় ওই শেষটা তত সুন্দর হয় না। সবাই মানে তখন এখানে এসে যে আর একটু করার চেষ্টা করে, এই জায়গা থেকে আসলে আমরা সুন্দর দেখতে চাই। তো যে রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে দিয়ে জামায়াত ইসলামীকে দীর্ঘদিন যেতে হয়েছে, সেই প্রতিহিংসাটা আসলে বুমেরাং হয়ে আবার আপনাদের কাছ থেকে ফিরবে বলে আসলে একটা শঙ্কাও আছে। সেই শঙ্কাটা কি আপনারা উড়িয়ে দিতে পারবেন কিনা? না, আমরা অবশ্যই উড়াই দিই না, যেহেতু আমরা আশাবাদী যে কিন্তু যেটা যেভাবে শুরু হয়েছিল রাজনৈতিক নির্বাচনের পরে যে মানে যে সহিংসতা শুরু হয়েছে বা জ্বালাও পোড়া যেটা শুরু হয়েছে ভোট না দেওয়ার কারণে ঘরবাড়িতে, তো সেখান থেকে আজকে তারেক জিয়া বা তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন আমরা মনে করি আশাবাদী যে এটা বন্ধ হবে। সবাই মিলে এখন দেশ গঠনের কাজে, যেটা ভাই বলেছেন যে নাজমুল হক ভাই, যে আসলে এখন সরকারের সাথে অনেকগুলো চ্যালেঞ্জ, এই যে জুলাই সনদ বাস্তবায়ন করা, সংবিধান সংশোধন করা, এরপর হচ্ছে যে অর্থনৈতিক যে অবস্থা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেই জায়গাগুলোতে আজিজুল বারী হেলাল, এই নির্বাচনে বিএনপি প্রায় 4.25 কোটি ভোট পেয়েছে, যা আসলে এবারে নির্বাচনে যে প্রদত্ত ভোট তার প্রায় 49.97%, প্রায় অর্ধেক ভোট পেয়েছে বিএনপি। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন। এই অর্জনটাকে তো আসলে রক্ষা করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যাবে বিএনপির জন্য। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য আপনারা কতখানি প্রস্তুত আছেন? দেখেন, আমরা কত একাডেমিক্যালি এবার নির্বাচন এবং নির্বাচনে জয়লাভ করলে সরকারের ফাংশনটা কেমন হবে সেগুলো আমরা ইশতেহার আকারে আমরা দিয়েছি। আপনারা দেখবেন আমাদের 31 দফার পরে 10 দফা দিয়েছিলাম ইকোনমিক পলিসি, যে কিভাবে দেশ চলবে। এছাড়াও বিএনপিটা নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিল। এইগুলোকে আমরা মানুষের কাছে জনপ্রিয় করে গড়ে তুলব। উনি একটা কথা বলছেন যে সাংবাদিক, তারপরে মিডিয়া, এরা
আমাদের চেয়ারম্যানকে খুব একটা বেশি প্যাম্পারিং করছে, উনি ওরকম একটা কথা উনি আমি বলতে ওটা চাচ্ছেন বলি না, বলছে যে এটা যেন এইভাবে যেন কন্টিনিউয়াস না হয়। না হয়, এর মধ্যে জবাবদিহিতা যেন থাকে। দুটো আপনার সাংবাদিক সম্মেলন হয়ে গেছে ইতিমধ্যে, দেখেছেন না? তারেক রহমান ওপেন দুটো, গতকালকে একটা করলো শেরাটনে, আর এর আগে একটা করেছিল বনানীর একটা হোটেলে। এই দুটো সংবাদ সম্মেলন দেখে কি মনে হয়েছে যে সংবাদ সম্মেলনগুলো কত আপনার একটা জবাবদিহিতামূলক জায়গায় চলে গেছিলো, তাই না? এই সাংবাদিকদের প্রশ্নের ধরন দেখেন, কোনো সাংবাদিক যখনই আপনার চেয়ারম্যানকে ওই তেলাঞ্জলি না কি বলে ওইটা করতে গিয়ে তখন কিন্তু তিনি সে প্রশ্নের উত্তর দিয়ে তার প্রশ্ন নেননি। আবার গতকালকে দেখবেন বিদেশি সাংবাদিকরা দেশি সাংবাদিকরা কত কথা বলেছে। এইগুলো হয় কি জানেন, যে সরকার থেকে যদি শিখিয়ে দেই যে আমার সরকারকে তুমি এইভাবে প্রশ্ন করবা, তখন কিন্তু এই অবস্থাগুলো, অর্থাৎ এই সাংবাদিক সংস্থার একটা একদম একটা সুন্দর একটা জিনিস, যে প্রকৃত যেটা সাংবাদিকরা প্রশ্ন করছে তার একটা মানে উত্তর দিচ্ছে। এখানে সাজানো সাংবাদিক বা আগের থেকে ঠিক রাখা সাংবাদিক এরকম বাছাই কিছু করা। না, বাছাই করা সাংবাদিক ওপেন হয়েছে। আপনি দেখেন দিল্লি, তারপরে আমেরিকা, তারপরে আপনার আল জাজিরা, CNN, BBC, বিভিন্ন পত্রিকা সবাই তাকে প্রশ্ন করেছে এবং তিনি খুব শর্ট সুন্দর উত্তর দিয়েছেন। এবং আমাদের দেশীয় সাংবাদিকরা এর আগে বনানীতে যেটা করেছে সেখানেও আপনি দেখবেন যে কেউ কিন্তু তাকে আপনার ওইভাবে যেটা বলছেন, অর্থাৎ একটা সংস্কৃতি কিন্তু তারেক রহমান শুরু করেছেন, এই যে সাংবাদিকদের সামনে মিট করা, মাসে একবার বা দুইবার করা। এখন কোনো সাংবাদিক যদি বা কোনো প্রশ্নকারী যদি তারেক রহমানকে মেলাইন করার জন্য বেশি অতিরিক্ত প্রশংসা করে, যেমন আমার ভাই কিন্তু কিছু উস্কানিমূলক কথা বলেছেন, যে ওনার এলাকায় কি হয়েছে। এখন আমি যদি বাংলাদেশের 299 এলাকাটায় কি হয়েছে তাই কিছু বলতে চাই, তাহলে কিন্তু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। ওনার উদ্দেশ্য যদি হয় ওইটা, আমরা ফিরে আসতে চাই। আজিজুল বারী হেলাল, নাজমুল হক প্রধান, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে